নমস্কার, আমি অরিত্র আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না। তোমরা গল্প তো শোনো, কিন্তু তার সঙ্গে এখন আরও ডবল মজা, কারণ এখন গল্প শোনার সাথে থাকছে তোমাদের জন্য একটি করে খেলা। সেটা ক্রসওয়ার্ড পাজল হতে পারে অথবা কোয়েশ্চেন অ্যান্সারও হতে পারে। এই সমস্ত খেলায় অংশগ্রহণের জন্য তোমরা কমিউনিটিকে ফলো করতে ভুলো না। আজকের গল্পটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি শুনতে হবে, আদারওয়াইজ ওই খেলাগুলো খেলতে পারবে না। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প অনন্যা দেবরায়ের কলমে শিয়াল পুতার পিশাচিনী। রাত্রে নিজের বিছানায় শুয়ে গভীর নিদ্রায় মগ্ন ছিল মৃন্ময়ী। রাত্রে সে একাই শোয়, এমনিতেও তার অন্য কারোর সাথে ঘুমোতে ভালো লাগে না। তাছাড়া তাদের এই সুবিশাল বসতবাড়িতে কক্ষের অভাব নেই, বহু কক্ষ এমনিতেই খালি পড়ে থাকে। তাই তার মায়ের বারণ অমান্য করেই সেই 12 বছর বয়স থেকে সে রাত্রে একাই ঘুমোয়। মৃন্ময়ী গত অগ্রহায়ণে 18তে পদার্পণ করেছে। হঠাৎই ঘুমটা ভেঙে যায় মৃন্ময়ী। তার শয়নকক্ষের সামনেই একটা ছোট ছাদ। মৃন্ময়ীর মনে হলো কেউ যেন ছাদের ওপর নিঃশব্দ পায়ে হেঁটে চলে বেড়াচ্ছে। নিঃশব্দ, কিন্তু তার পায়ের ভারে ঘরটা কাঁপছে। মৃন্ময়ী কিছুক্ষণ কান পেতে চুপ করে শুয়ে রইল। না, ভুল শোনেনি। আবারও সে শুনতে পায় সেই ভারী পায়ের শব্দ। এইবার আরও স্পষ্ট। মৃন্ময়ী আর শুয়ে থাকতে পারল না, উঠে বসে বিছানার ওপর। পালঙ্ক থেকে নেমে অন্ধকারের মধ্যেই দেওয়াল হাতড়ে বাতির সুইচটা টিপে দেয়। পলকে ম্লান হলদেটে আলোটা জ্বলে ওঠে, কিন্তু সে আলোর উজ্জ্বলতা খুবই কম। মুমূর্ষ রোগী দৃষ্টির মতো ঘোলাটে হলদেটে আলোটা ঘরের ভিতরটাকে আরো রহস্যময় করে তোলে। ছাদে ওই অদ্ভুত শব্দটা কিন্তু অবিচল। এক মুহূর্তের জন্যেও সেটা থামেনি। মৃন্ময়ী যে ভয় ভয় করছে না তা নয়, কিন্তু কৌতূহল তার বরাবরই বড্ড বেশি। সন্তর্পণে এগিয়ে সে দরজার খিলটা খুলে ছাদে বেরিয়ে পড়ে। চাঁদের ঝাপসা আলো এসে পড়েছে ছাদের ওপর। বাগানে সুপারি গাছের ছায়া পড়ে ছাদটাতে আলো আঁধারের মায়াজাল বিস্তার করেছে। এক পা করে হেঁটে গোটা ছাদটাকেই দেখল সে। ছাদে কারোকেই দেখতে পেল না মৃন্ময়ী, অথচ ভারী পদশব্দের কম্পন এখনো বেশ টের পাচ্ছে সে। এইবার সত্যি সত্যি ভয় পায় মৃন্ময়ী। বুকের ভেতরটা কেমন যেন খালি খালি হয়ে আসছে। একবার ভাবলো চিৎকার করে বাবা মা অথবা দাদাকে ডাকে, কিন্তু পরক্ষণেই তার মনে হলো প্রথমত এই প্রাসাদ সম বাড়িতে তার চিৎকার তার আপনজনের কানে পৌঁছানোর আগেই এই প্রাসাদের কঠিন সব দেওয়াল আর গুরুগম্ভীর থামের গায়ে গুমড়ে গুমড়েই ফুরিয়ে যাবে। আর দ্বিতীয়ত সে তার শয়নকক্ষের কপাট ঘরের ভিতর থেকে বন্ধ করে ঘুমায়। সুতরাং সে নিজে খুলে না দিলে অন্য কারো পক্ষে সে দরজা বাইরে থেকে ভাঙা কার্যত অসম্ভব। মৃন্ময়ী স্থির করে সে তৎক্ষণাৎ নিজের কক্ষে ঢুকে ছাদের কপাট আটকে দেবে। সেই মতো কক্ষের অভিমুখে মুখ ফেরাতেই কাছে ঝুপ করে একটা শব্দে চমকে পিছনে ফিরে তাকায় সে। তীব্র আতঙ্কে ততক্ষণে মৃন্ময়ী শিরা উপশিরা দিয়ে বয়ে চলা রক্ত নীলাভ বর্ণ ধারণ করেছে। কাঁপা কাঁপা কণ্ঠে সে কোনো রকমে উচ্চারণ করে, কে আছো? সামনে এসো বলছি। কিন্তু আতঙ্কের ভারে তার কণ্ঠস্বর তার কানেই অস্পষ্টভাবে পৌঁছয়। আর ঠিক তখনই একটা সরসর শব্দে মৃন্ময়ী চমকে মুখ তুলে উপরের দিকে তাকায়। আর তাতেই হৃৎপিণ্ডটা এক লাফে তার আলজিবের পিছনে এসে ঠেকে। চাঁদের মরা জ্যোৎস্নায় সে দেখে একটা ঘন কালো কাপড়ের মতো কিছু একটা তার ছাদের পাশে সুপারি গাছ বেয়ে দ্রুত নেমে আসছে।
মৃন্ময় কিছু বুঝে ওঠার আগেই সেই কাপড়ের মতো জিনিসটা হিংস্র চিতার মতো ঝাঁপিয়ে পড়ে মৃন্ময়ীর ওপর। তারপর চোখের পলকে মাকড়সার জালের মতো সেটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে মৃন্ময়কে। নিজের সর্বশক্তি দিয়ে ধস্তাধস্তি করার পরেও নিজেকে কিছুতেই মুক্ত করতে পারে না মৃন্ময়ী। তার দম বন্ধ হয়ে আসতে চাইছে। মাগো, বাঁচাও আমাকে। শেষ মুহূর্তে এই কটা শব্দই উচ্চারণ করতে পেরেছিল অভাগী মৃন্ময়ী, কিন্তু তার সেই করুণ আরতি তার নিদ্রামগ্ন মায়ের কান পর্যন্ত পৌঁছতে পারে না। সকাল সকাল মনোময়ের পত্রটা পাওয়ার পর থেকেই মনটা খারাপ হয়ে গেল অর্ধেন্দুর। মনোময় অর্ধেন্দুর স্কুল জীবনের বন্ধু। কলকাতার একটা বিখ্যাত বিদ্যালয়ে তারা একসাথে পড়াশোনা করেছে প্রায় বছর 10। কিন্তু বিদ্যালয়ের পাঠ শেষ করে অর্ধেন্দু ডাক্তারি পড়ার জন্য মেডিকেল কলেজে ভর্তি হয়। আর এখন ডাক্তারি পড়া শেষ করে সে একটা নামী হাসপাতালে চাকরিতে ঢুকেছে। কিন্তু মনোময় আর কলেজে ভর্তি হয়নি। সে ম্যাট্রিক শেষ করেই ফিরে যায় নিজের গ্রামে। আসলে মনোময়রা প্রকৃতপক্ষে কলকাতার বাসিন্দা ছিল না। সে তার এক দুঃসম্পর্কের কাকার বাড়িতে থেকে লেখাপড়া করত। মনোময়রা আসলে বংশগতভাবে জমিদার। তবে এখন সে আগের ঠাঁটমার তেমন একটা বজায় না থাকলেও তেল ফুরিয়ে যাওয়া পিদিমের টিমটিমে সৌদের মতো জমিদারিটা কোনো রকমে বজায় আছে। আর আছে তাদের বিঘে বিঘে জমি। সেই সব দেখভালের জন্যই মূলত লেখাপড়ায় ইতি টেনেছিল মনোময়। মনোময় চিঠিটা কিন্তু বেশ হৃদয় বিদারক ছিল। মাত্র কয়েক ছত্রের একটা চিঠি। মনোময় লিখেছিল, প্রিয় অর্ধেন্দু ভাই, খুবই মনোকষ্ট নিয়ে আজকে তোমাকে এই পত্রটা লিখতে বসেছি। আমার একমাত্র ভগিনী মৃন্ময়ী দিন 3 আগে পরলোক গমন করেছে। এমন একটা সুস্থ সবল হাসি খুশি মেয়ে যে কেমনভাবে আমাদের ছেড়ে চলে গেল তা আজও আমাদের বোধগম্য হলো না। আর তার চেয়েও ভীষণ ব্যাপার হলো তার মৃত্যুটাও হয়েছে বড়ই অস্বাভাবিকভাবে। সাক্ষাতে সে কথা বিস্তারে আলোচনা করব। তবে আপাতত সমস্যা হলো আমার মাকে নিয়ে। মৃন্ময়ীর মৃত্যুর পর তিনি সেই যে শয্যা গ্রহণ করেছেন, আজ অবধি তিনি সেখানেই শয্যাগত। অন্ন জল প্রায় পরিত্যাগ করেছেন। কান্নাকাটি করতে করতে তিনি বারংবার মূর্ছা যাচ্ছেন। তার শারীরিক অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে। কিন্তু তুমি তো জানোই যে আমাদের এই শিয়ালপোতা একটি খুবই প্রত্যন্ত গ্রাম। এখানে যাতায়াতের ব্যবস্থা সাথে চিকিৎসা ব্যবস্থার হালও বড়ই করুণ। এমত অবস্থায় তুমি যদি পারো একবারটি এখানে আসো, তাহলে বড় উপকার হয় ভাই। বাড়িতে আরও একটি মৃত্যু হোক এ আমি কল্পনাও করতে পারছি না। দয়া করে একবার আমার অনুরোধটা বিবেচনা করে যতটা তাড়াতাড়ি সম্ভব এখানে এসো। ইতি তোমার বন্ধু মনোময়। স্কুলে পড়াকালীন মৃন্ময়ীকে একবার দুর্গাপুজোর সময় দেখেছিল অর্ধেন্দু। নেহাতি বাচ্চা ছিল সে তখন। বিনুনি দুলিয়ে কিচিরমিচির করতে করতে দাদার হাত ধরে ঠাকুর দেখতে বেরিয়েছিল। সেই মৃন্ময়ী মারা গেছে। এত বছর পরে সে হয়তো অনেকটাই বড় হয়ে উঠেছিল। মনটা ভার হয়ে ওঠে অর্ধেন্দুর। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মৃন্ময়ী কিভাবে মারা গেল? চিঠিতে মনোময় লিখেছে মৃন্ময়ী মৃত্যুটা নাকি স্বাভাবিক নয়। তবে কি সে আত্মহত্যা করেছে? কিন্তু কেন? না, আর ভাবতে পারে না অর্ধেন্দু। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়। মনস্থির সে করেই ফেলেছে, আগামীকালই যাত্রা করবে শিয়ালপোতার উদ্দেশ্যে। কলকাতা থেকে শিয়ালপোতা গ্রামের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। শিয়ালদা থেকে ট্রেনে যাবে রানাঘাট, সেখান থেকে বাসে বেশ কিছুটা গিয়ে তারপর বাকিটা গরুর গাড়ি ভরসা। সব ঝক্কি সামলে অর্ধেন্দু যখন শিয়ালপোতায় পৌঁছয় তখন প্রায় বিকেল গড়িয়ে এসেছে। গরুর গাড়ি গাড়োয়ান জমিদার বাড়ির সামনে অর্ধেন্দুকে নামিয়ে দিয়ে নিজের পাওনা গন্ডা বুঝে নিয়ে তড়িঘড়ি পিটটান দিল। ব্যাপারটা দেখে মনে দ্বন্দ্ব জাগে অর্ধেন্দুর। লোকটা ভয় পেল নাকি? কিন্তু কেন? কে এমন ঘটেছে এই জমিদার বাড়িতে? অর্ধেন্দু এই প্রথম এলো শিয়ালপোতা গ্রামে। জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে খানিকটা ইতস্তত বোধ করে সে।
তারপর মনের শব্দটানাকে সরিয়ে রেখে কাঠের কারুকার্য করা ভারী দরজাটা ঠেলে বাড়ির ভিতরে পা দেয় অর্ধেন্দু। বিশাল প্রাসাদ সম বাড়িটা মনোময়দের, কিন্তু আপাতত যত্নের অভাবে গ্রহণ লাগা চাঁদের মতোই ম্লান হয়ে পড়েছে। লম্বা লম্বা টানা টানা বারান্দা, বিশাল সব থাম, সারি সারি ঘর, কিন্তু লোকজনের দেখা নেই। গলা তুলে মনোময়কে ডাকবে কিনা ভাবছিল, ঠিক সেই সময় দোতলার বারান্দায় তাকে দেখতে পায় অর্ধেন্দু। তাকে দেখতে পেয়েই আকুল পাথারে কুল পাবার মতো গলায় মনোময় বলে, ভাই ভাই তুমি এসেছো? আমি যে ভাবতেই পারছি না। দাঁড়াও দাঁড়াও, আমি নিচে আসছি। তড়িঘড়ি নেমে এসে ভাঙাচোরা জমিদার বাড়ির নিচতলায় একটা ঘরে গিয়ে অর্ধেন্দুকে মনোময় বসায়। এই বাড়িতে বিজলি বাতির ব্যবস্থা আছে, তবে ভোল্টেজ খুবই কম। ঘোলাটে হলদেটে আলোয় ঘরের খানিকটা আলোকিত হলো। সদ্য ভগিনী বিয়োগের ছাপ মনোময়ের মুখে এখনো ভীষণভাবে প্রকট। বসার পর সে আবারও আপ্লুত গলায় বলে, আমি সত্যি বড়ই কৃতজ্ঞ তোমার কাছে। আমার একটা ডাকেই যে তুমি এত দূরে চলে আসলে। মনোময়কে থামিয়ে দিয়ে নিচু গলায় অর্ধেন্দু বলে, তুমি এমনিতেও একবার ডাকলেই আমি আসতাম, আর এখন তো তোমার বিপদ চলছে, এখন আমার আশাটা কর্তব্যর মধ্যেই পড়ে। জবাব শুনে মৃদু হাসে মনোময়, তারপর মাথা নিচু করে বসে থাকে। অগত্যা প্রশ্ন করে অর্ধেন্দুই, মাসিমা এখন কেমন আছেন? চোখ না তুলেই ধরা গলায় জবাব দেয় মনোময়, ওই একই রকম, তবে এখন ঘুমোচ্ছে। উঠলে তোমাকে ওনার কাছে নিয়ে যাব। আচ্ছা, চিঠিতে তুমি বলেছিলে যে মৃন্ময়ীর মৃত্যুটা নাকি স্বাভাবিক নয়, তবে কি সে আত্মহত্যা করেছে? এতক্ষণে মুখ তুলে তাকায় মনোময়। তার চোখের কোলগুলো বেদনার ভারে বাষ্পীভূত হয়ে উঠেছে। ভারী গলায় সে বলে, না ভাই, সে আত্মহত্যা করার মেয়ে ছিলই না। ভীষণ প্রাণবন্ত, হাসি খুশি ছিল ও। 18 বছরে পা দিয়েছিল মাত্র। সামনের বৈশাখে তার বিয়ের তোড়জোড় চলছিল, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। মনোময়ের বুক চিরে যে দীর্ঘশ্বাসটা বের হয়ে আসে, সেটা যেন সামনে বসা অর্ধেন্দুর বুকে এসেও ধাক্কা দেয়। মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে ওর। কিছুক্ষণ চুপ করে থেকে সে মনোময়কে আবার প্রশ্ন করে, তবে কি হয়েছিল মৃন্ময়ীর? কোনো অঘটন? আমিও যে সেটাই বুঝতে পারছি না ভাই। ওই দিন রাতে সে অন্যান্য দিনের মতোই রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গিয়েছিল। ছোট থাকতেই ওর একা শোয়া অভ্যেস। আমরাও যে যার মতো শুয়ে পড়ি। পরের দিন অনেকটা বেলা হয়ে যাওয়ার পরেও সে তার দরজা খুলছে না দেখে মায়ের কেমন যেন সন্দেহ হয়। বাবা আর মা আমাকে ডাকে। আমরা সকলে মিলে তার ঘরের বন্ধ দরজার সামনে গিয়ে অনেক ডাকাডাকি করি, কিন্তু কোনো ফল হয় না। অগত্যা বেশ কিছু লোক জড়ো করে শেষ পর্যন্ত দরজাটা খুলে ফেলি আমরা। কিন্তু অবাক বিষয় কি জানো, ঘরের ভেতর মৃন্ময় ছিল না, অথচ তার অবিন্যস্ত শয্যা দেখে বেশ বোঝা যাচ্ছিল যে রাতে সে ওখানেই ঘুমিয়েছিল। মৃন্ময়ের ঘরের লাগোয়া একটা ছোট ছাদ আছে, সেটা বাড়ির পশ্চিম দিকে। তার পিছনেই বাড়ির বাগান, তাই রাত বিরেতে ওই ছাদের দরজা কখনোই খুলতো না মৃন্ময়। কিন্তু ওই দিন আমরা দেখি সেই দরজাটা খোলা। আমরা সাথে সাথে ছাদে যাই, কিন্তু সেখানেও মৃন্ময় ছিল না। কেবল ওর কানের একটা ঝুমকো পড়েছিল ওই ছাদে। এর মানে রাতে কোনো একটা কারণে ছাদে গিয়েছিল মৃন্ময়, আর ছাদ থেকেই ও হারিয়ে যায়। মনোময় চুপ করার পর কথা বলে অর্ধেন্দু। সে প্রশ্ন করে, হারিয়ে যায় মানে? তাছাড়া আর কি বলবো ভাই, এর যে আর কোনো ব্যাখ্যা নেই। এরপর অনেক খোঁজাখুঁজির পর মৃন্ময়ীর দোমড়ানো মোচড়ানো দেহটা পাওয়া যায় পশ্চিমে, শিয়ালপোতার চরে। চাপা কান্না মনোময়ের বলা শেষ কথাগুলো গিলে নেয় নির্মমতার জঠরে। শিয়ালপোতার চরটা আবার কোথায়? এই বাড়ির পশ্চিমে বেশ কিছুটা গেলে একটা মজা নদী আছে। আসলে সেটাই হচ্ছে এই গায়ের শ্মশান। সেখানেই মৃত অবস্থায় পড়েছিল মৃন্ময়ী। কিন্তু ও সেখানে গেল কিভাবে? সেটাই তো বুঝতে পারছি না ভাই।
নিজের ঘর থেকে যে সে বের হয়নি সেটা তো ওর ঘরের বন্ধ দরজা থেকেই প্রমাণিত। আর ওই ছাদ থেকে যে মৃন্ময়ী ঝাঁপ দিয়েছে এ কথাও আমি মেনে নিতে পারছি না, কারণ অত উঁচু ছাদ থেকে ঝাঁপ দিলে ওর পায়ের হাড় ভাঙতে বাধ্য, আর ভাঙা পা নিয়ে সে কিভাবে ওই চর পর্যন্ত যাবে সে যে অসম্ভব। তাছাড়া জানো তো, ওর মৃতদেহ দেখে মনে হচ্ছিল কেউ যেন ওর ঘাড়টা নিজের শরীরের সর্বশক্তি দিয়ে মুচড়ে দিয়েছে। এখন তুমি বলো তো ভাই, ওইটুকু একটা বাচ্চা মেয়ের সাথে কার এমন সর্বনাশা শত্রু থাকতে পারে? মনোময়ের কথার মাঝেই খাটো ধুতি আর একটা মলিন ফতুয়া পরা এক ভৃত্য শ্রেণীর লোক এসে দাঁড়ায় ঘরের ভিতরে। তারপর ঘর ঘরে গলায় মনোময়কে উদ্দেশ্য করে বলে, দাদাবাবু, ডান বুড়িকে ভোগ দেওয়ার সময় হয়েছে, আমি সব গুছিয়ে রেখেছি। কথাগুলো শোনা মাত্র চেয়ার ছেড়ে তড়িঘড়ি উঠে দাঁড়ায় মনোময়। তারপর অর্ধেন্দুকে উদ্দেশ্য করে বলে, ভাই তুমি এই বেলা হাত মুখ ধুয়ে কিছু মুখে দাও, আমাকেও একটু বেরোতে হবে। এই বিষ্ণু তোমাকে তোমার ঘর দেখিয়ে দেবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ভর সন্ধ্যেবেলা চললে কোথায়? আর আরে ডান বুড়ির ভোগ ব্যাপারটা কি? কৌতূহলের সাথেই কথাগুলো বলে অর্ধেন্দু। যদিও সেই শিয়ালপোতা গ্রামে এসেছে মনোময়ের মায়ের চিকিৎসা করতে, কিন্তু এখানে আসার পর সব ঘটনা শোনার পর থেকে বেশ একটা ভয় মেশানো রহস্যের গন্ধ পাচ্ছে অর্ধেন্দু। যাই মাঝপথে ছেড়ে দিতে একেবারেই নারাজ সে। অর্ধেন্দুর প্রশ্ন শুনে ধরা গলায় মনোময় বলে, আসলে নিয়ম মতো আজ মৃন্ময়ীর মৎস্যমুখের দিন। গতকাল শ্রাদ্ধ গেছে। আসলে যেভাবেই হোক না কেন ওর মৃত্যুটা তো অপঘাতে, তাই 3 দিনে কাজ হয়েছে। আর এই শেয়ালপোতা গায়ের নিয়ম হচ্ছে, এই গ্রামে যেই মারা যাক না কেন তার মৎস্যমুখের দিন মৃত মানুষদের সব পছন্দের খাবার এই গ্রামেরই এক বুড়ি মাকে দিয়ে আসতে হয়। গ্রামের সকলে ওনাকে ডান বুড়ি বলে। বুড়ির যে কত বয়স তা স্বয়ং ঈশ্বরেরও অজানা। অনেকেই তাকে ডাইনি মনে করে, বেশ ভয় করেই চলে মানুষজন। প্রচলিত আছে এই খাবারটা তাকে না দিলে সে ভীষণ রুষ্ট হয়, আর তার রোষে সেই পরিবারের আরও একজনের মৃত্যু হয়। মনোময়ের কথা শুনে মনে মনে হাসে অর্ধেন্দু, যদিও মুখে তা প্রকাশ করে না। এই 19 শতকেও মানুষ যে কি সাংঘাতিকভাবে কুসংস্কারে জালে আবদ্ধ তা দেখে মনে করুণারই উদ্রেক হয়। নিজের ভাবনাকে তখনকার মতো মুলতবি রেখে অর্ধেন্দু বলে, তোমার মা তো এখন ঘুমোচ্ছেন, উনি যতক্ষণ না উঠছেন ততক্ষণ তো আমার তেমন কিছু করার নেই। তবে আমিও যাই তোমার সঙ্গে, বিশ্রাম না হয় পরে নিলেও হবে। বাড়ি থেকে বের হয়ে এইবার চারপাশটা খেয়াল করে অর্ধেন্দু। মনোময়দের বিশাল বাড়িটার চারপাশে লোকবসতি প্রায় নেই, কেবল বড় বড় গাছ আর ঝোপঝাড়। এখন সন্ধ্যা নেমে গেছে, ঝোপঝাড় থেকে ঝিঝিদের সমবেত কোরাস ছাড়া আর কোনো শব্দ নেই চড়াচড়ে। মনোময় হাতে কলা পাতা ঢাকা খাবার নিয়ে এগিয়ে চলেছে, আর অর্ধেন্দুর হাতে একটা হ্যারিকেন। শিয়ালপোতা গ্রামে বিজলিবাতি থাকলেও রাস্তাঘাটে আলোর কোনো বালাই নেই। মনোময় বাড়ি থেকে পশ্চিম মুখে হাঁটা লাগায়। গোড়ালি ডোবা ঘাসপথ, চারপাশে কলা বাগান, মাঝে মধ্যে একটা দুটো সজনে গাছ দাঁড়িয়ে আছে, আর দূরে ভিড় করে আছে লম্বা লম্বা দেবদারু গাছ। এই ঘাস জমি পেরিয়ে হাঁটতে হাঁটতে অর্ধেন্দুর যে একটু ভয় করছিল না তা নয়, ভয়টা অবশ্য সাপের। তবে এই পৌষের মাঝামাঝিতে সেই উপদ্রব প্রায় থাকে না বললেই চলে। চুপ করে হাঁটছিল মনোময়, অগত্যা অর্ধেন্দুও কোনো কথা বলছিল না। অবশ্যই পল্লীগ্রামের পৌষের ঠান্ডা দাঁতে ঠোকাঠুকি লাগিয়ে দেওয়ার উপক্রম করছিল বলেই হয়তো অর্ধেন্দু আর জোর করে কথা বলার চেষ্টা করেনি। প্রায় 1/2 মাইল পথ হাঁটার পর জঙ্গলটা হঠাৎ করে গায়েব হয়ে যায়। এখন সামনে এক বিস্তীর্ণ চড়া নদীর শুকনো খাদ বলা যেতে পারে। চাঁদের আলোয় মাটির মধ্যে মিশে থাকা বালুকণা চকচক করছে এদিক সেদিকে। অর্ধেন্দু বুঝল এই হয়তো সেই শিয়ালপোতার চর। মনোময় অবশ্য চরের বেশি গভীরে এগোলো না।
বরং চটটাকে ডান দিকে ফেলে একটা সরু মেঠো পথ দিয়ে এগিয়ে চলল সে। কিছুটা যেতেই একটা বিশাল অশ্বত্থ গাছ দেখা গেল, আর তার ঠিক তলাতেই একটা ঝুপড়ি, মাটি লেপা দরমার দেওয়াল আর খড়ের চাউনি। ঝুপড়ির ভিতর থেকে এক মৃদু আলোর রেখা ভেসে আসছে। বেশ বোঝা যায় সেখানে লণ্ঠন বা ওই ধরনের কিছু একটা জ্বলছে। ঝুপড়িটার সামনে দাঁড়াতেই খুব কাছের একটা ঝোপ থেকে একটা শিয়াল বিকট স্বরে ডেকে ওঠে। অপ্রস্তুত অর্ধেন্দু ভীষণভাবে চমকে ওঠায় তার হাত থেকে হ্যারিকেনটা প্রায় পড়েই যাচ্ছিল। অর্ধেন্দুর বেহাল অবস্থা দেখে মনোময় প্রায় ফিসফিস করে বলে ওঠে, লোকে বলে ওইটা নাকি ডানবুড়ির পোষা শিয়াল। ভয় পেও না, ভেতরে এসো আমার সাথে। আধা অন্ধকার ওই ঝুপড়িটায় প্রবেশ করতেই একটা বোঁটকা গন্ধ নাকে এসে ধাক্কা দেয় অর্ধেন্দু। ছোট্ট ঝুপড়িটার দেওয়ালে এখান ওখান থেকে মাটির চকলা উঠে কালচে হয়ে যাওয়া দরমা বের হয়ে পড়ে আছে। ঝুপড়িটার মাঝ বরাবর একটা খাটিয়া পাতা। ভীষণ অপরিষ্কার ঝুপড়ির ভেতরটা। মাকড়সার ঝোল ঘরের চালা থেকে ওদের প্রায় মাথা পর্যন্ত ঝুলে আছে। মোটা মোটা কালো টিকটিকির দল দেওয়াল থেকে মেঝে সর্বত্র অনায়াসে ঘোরাঘুরি করছে। অপরিচিত মানুষের উপস্থিতিতে তারা মোটেই বিচলিত হচ্ছে না। কেবল ঘাড় ফিরিয়ে কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থেকে আবার কিলবিল করে এদিক সেদিক চলে যাচ্ছে। ঝুপড়িটার একটা কোণায় প্রচুর কাঁসারের থালা স্তূপ করে রাখা। ঠিক এমনই একটা থালা মনোময়ের হাতেও রয়েছে। অর্ধেন্দু বুঝতে পারে ওই থালাগুলো করে এই গ্রামের সব সদ্য মৃত ব্যক্তিদের পছন্দের খাবারই ডানবুড়িকে দিয়ে গেছে মৃতদের পরিজনরা। খাটিয়ার মাঝখানে সাদা থান পরে বসে আছে এক অতি বৃদ্ধা। ধবধবে ফর্সা গায়ের রং, সনের দড়ির মতো সাদা চুল চূড়ো করে বাঁধা মাথার ঠিক মাঝখানে। মুখে অজস্র বলি রেখার ছাপ। কিন্তু সবচেয়ে অস্বস্তি লাগে বুড়ির চোখ দুটো দেখলে। বিড়ালের মতো হলদেটে চোখের মণিগুলো ঝুপড়ির কোনায় রাখা টিমটিমে পিরিমের চেয়েও বেশি উজ্জ্বল। মনোময়দের দেখে একটা অদ্ভুত হাসি খেলে যায় বৃদ্ধার মুখে। শিরা ওঠা ফ্যাকাশে হাত দুটো বাড়িয়ে খাবার ভর্তি থালাটা মনোময়ের হাত থেকে নিয়ে ঘর ঘরে পুরুষালী গলায় জিজ্ঞাসা করে, কি নাম ছিল মৃতের? থালা থেকে প্রথমেই কাতলা মাছের বিশাল টুকরোটা তুলে নিয়ে আবার প্রশ্ন করে বৃদ্ধা, তা কি হয়েছিল তার? ঠিক জানি না, কিছুদিন আগে এই শিয়াল পোতা চড়ে ওর মৃতদেহ পাওয়া গেছে। মনোময়ের এই কথাটা শুনেই এইবার যেন জ্বলে ওঠে ডানবুড়ির ওই হলদেটে চোখগুলো। তারপর ক্ষুব্ধ গলায় বলে, ও, তুই আসলে ওই ওই জমিদার বাড়ির ছেলে? মনোময় চুপ করে থাকে। বৃদ্ধা এইবার ফিসফিস করে বলে, ওই ছুরির বড্ড বার বেড়েছিল, তাই গেছে। কিন্তু তোদের বিপদ কাটেনি, আবার মরণ কোপ পড়তে চলেছে তোদের বাড়িতে। আরো এক থালা ভোগ আমি খুব শিগগিরই খাবো। কথা শেষ করে বিশ্রীভাবে হাসতে থাকে বুড়ি। মনোময় আর কথা না বাড়িয়ে দ্রুত বের হয়ে আসে ঝুপড়ি থেকে। পিছন থেকে ভেসে আসে বুড়ির চেরা হাসির আওয়াজ। পুরুষালী গলা এসে বলে চলেছে, যা যা, তাড়াতাড়ি পালা। কে বলতে পারে, হয়তো আজ রাতেই আবার কেউ মরবে তোদের বাড়িতে। অর্ধেন্দুরা বাড়ি ফিরে শোনে মনোময়ের মায়ের ঘুম ভেঙেছে আর তিনি পুনরায় কান্নাকাটি শুরু করে দিয়েছেন। মনোময়ের সাথে এতক্ষণে বাড়ির দোতলায় অর্ধেন্দু। সিঁড়ির মাথায় উঁচু থামযুক্ত লম্বা বারান্দা আর তার পাশে সারি সারি ঘর। এমনই একটা ঘরের ভিতর থেকে আসছিল চাপা কান্নার শব্দ। মনোময়ের সাথে সেই ঘরের ভিতরে পা রাখে অর্ধেন্দু।
বিশাল এক পালঙ্কের ওপর আলুথালুভাবে বসে আছেন এক প্রৌঢ়া। অবিন্যস্ত চুল এলিয়ে আছে তার পিঠের ওপর, কান্না ভেজা ফুলো ফুলো মুখ। অর্ধেন্দু ওনাকে পরীক্ষা করেই বুঝতে পারে মানসিক চাপই ওনার অসুস্থতার মূল হেতু, যে আঘাত সারাতে পারে একমাত্র সময়। অর্ধেন্দু প্রেশার আর ঘুমের কয়েকটা বড়ি আর কিছু পথ্যর নির্দেশ দিয়ে ঘর থেকে বের হয়ে আসে। মহিলা এখন যত ঘুমোবেন ততই মঙ্গল ওনার। এইবার বেশ ক্লান্ত লাগছে অর্ধেন্দুর। সেই সকাল থেকে এখনো পর্যন্ত বিশ্রাম প্রায় হয়নি বললেই চলে। মনোময় সেটা বুঝতে পেরে গলা তুলে হাঁক দেয়, বিষ্টু। কয়েক মুহূর্ত পরে সেই সন্ধ্যায় দেখা প্রৌঢ় ভৃত্যটা এসে দাঁড়ায়। তাকে উদ্দেশ্য করে মনোময় বলে, বিষ্টু, এই ডাক্তারবাবুকে মৃন্ময়ীর পাশের ঘরখানা খুলে দাও। তারপর অর্ধেন্দুকে উদ্দেশ্য করে বলে, ভাই, তুমি এখন হাত মুখ ধুয়ে অল্প বিশ্রাম করে নাও, রাতে খাওয়ার সময় তোমাকে ডেকে নেব। এই জমিদার বাড়ির সব ঘরগুলোই মনে হয় বেশ বড় বড়, অনেক উঁচুতে কড়িবর্গার ছাদ, দাবার ছকের মতো সাদা কালো পাথর বসানো মেঝেতে। বিশাল বিশাল জানলাগুলো মেঝে থেকে প্রায় ছাদ পর্যন্ত লম্বা। তাতে খড়খড়ি বসানো কাঠের পাল্লাগুলো এখন বন্ধ করা আছে। অর্ধেন্দু দেখল এই ঘরের লাগোয়া একটা ছোট্ট কল ঘরও রয়েছে। সেটার চৌবাচ্চায় জল ভর্তি, মগ বালতি সবই মজুদ সেখানে। অর্ধেন্দু তাড়াতাড়ি পোশাক বদলে হাত মুখ ধুয়ে নিল। রাত্রে খাবার ঘরে মনোময়ের বাবাকে প্রথম দেখল অর্ধেন্দু। এই শান্ত শিষ্ট আপাদ নিরীহ মানুষটার সাথে ছোট থেকে ধারণা করা দোর্দণ্ড প্রতাপ জমিদারের যে ছবি প্রায় সকলেরই মানসপটে আঁকা থাকে তার কোনো মিল নেই। তাছাড়া সত্য কন্যাহারা মানুষটা এখনো শোকে মুহ্যমান। খুবই কম কথা বলেন ভদ্রলোক। অর্ধেন্দুই প্রথম প্রশ্ন করে, এই এত বড় বাড়িতে আপনারা এই কজন মাত্র থাকেন? আগে আমার বাবা বা ঠাকুরদার আমলে অনেকেই থাকতেন এখানে। তারা সবাই বলতে গেলে জ্ঞাতি গোষ্ঠী, কিন্তু এখন তো আর জমিদারের সেই দিন নেই, তাই এত জ্ঞাতি পোষার ক্ষমতাও আমার নেই। তারা সব এখন পালা পার্বণে আসে, 2-4 দিন থাকে, আবার যে যার ঠিকানায় চলে যায়। আপাতত এই বাড়ির স্থায়ী বাসিন্দা বলতে আমরা এই কজন, তার মধ্যে মেয়েটাও চলে গেল। শেষ কথাগুলো বলতে গিয়ে গলা ভারী হয়ে আসে জমিদার মশাইয়ের। তাড়াতাড়ি প্রসঙ্গ বদলায় অর্ধেন্দু, বলে, আর কাজের লোক? এইবার জবাব দেয় মনোময়। সে বলে, তুমি তো বিষ্টুকে দেখেছই, বলতে গেলে ওই হলো এই বাড়ির প্রধান ভৃত্য। আর বাউন মা হেসেল সামলায়, আর বাকি কাজের জন্য রয়েছে কমলা। এছাড়া মালি আছে, আর ঠিকে ফরমাস খাটার জন্য আছে কানাই। তবে বউনমার একটা মেয়েও আছে, নাম সুন্দরী। ছোটবেলায় পোলিও হওয়ার কারণে ওর একটা পা বেশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ভালোভাবে হাঁটতে পারে না। সে বাউনমাকে হেসেলে যোগান দেয়। মনোময়ের কথায় বেশ অবাক হয় অর্ধেন্দু। সে বলে, বাবা, তো অনেক লোক রে, এতগুলো লোক এই বাড়িতে আছে, বোঝা যায় না কিন্তু। মনোময় আর কথা বাড়ায় না। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে মনোময়কে সেদিনের মতো বিদায় জানিয়ে দোতলার নিজের ঘরে ফিরে আসে অর্ধেন্দু। ক্লান্তিতে তার শরীর যেন ভেঙে পড়তে চাইছে। তাড়াতাড়ি পালঙ্কের ওপর উঠে বসে সে। ঠিক তখনই দরজার সামনে একটা হ্যারিকেন হাতে দাঁড়ায় বিষ্টু। অর্ধেন্দুকে বলে, এইটা রেখে গেলুম ডাক্তারবাবু। এখানে রাত বিরেতে বাতি চলে যায় মাঝে মধ্যে, তখন যদি কল ঘরে যাওয়ার দরকার পড়ে, তাই আর কি রেখে গেলাম। কথা শেষ করে ঘরের একটা কোণায় হ্যারিকেনটা বসিয়ে দরজা ভেজিয়ে বের হয়ে যায় সে। অর্ধেন্দু মনে মনে ভাবে, এই বাড়ির প্রতিটা মানুষই কি এমন কলের পুতুলের মতো নাকি? মৃন্ময়ের আচমকা মৃত্যু তাদের স্বাভাবিক প্রাণোচ্ছলতাটুকু কেড়ে নিয়েছে। তবে বেশিক্ষণ ভাবতে পারে না সে। বালিশে মাথা ঠেকানোর সাথে সাথে দুচোখের পাতা ভারী হয়ে আসে তার।
গভীর ঘুমটা হঠাৎ ভেঙে যাওয়ায় অর্ধেন্দু প্রথমে বুঝতে পারছিল না সে কোথায় আছে। ধাতস্থ হতে এইবার বুঝতে পারে তার ঘুমটা ভাঙার কারণ। পাশের ঘরে একটা শব্দ হচ্ছে। শীতের নিস্তব্ধ রাতে সে আওয়াজ নিরেট দেওয়াল ভেদ করে এই ঘর পর্যন্ত হানা দিচ্ছে। কেউ যেন হেঁটে বেড়াচ্ছে মৃন্ময়ীর ঘরে। তার ভারী ভারী পদশব্দ বদ্ধ ঘরে গুম গুম আওয়াজ তুলছে। অবাক হয় অর্ধেন্দু, এই মাঝরাতে ওই ঘরে কে আসলো? শুয়ে শুয়ে অর্ধেন্দু ভাবছিল একবার গিয়ে দেখবে কিনা। তখনই ভোজবাজির মতো থেমে গেল শব্দটা। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, তারপরেই মিষ্টি গলায় একটা গানের কলির গুনগুনানি ভেসে এলো তার ঘরের জানলার নিচ থেকে। এত রাত্রে এমন মিষ্টি সুরে কে গান গায়? আর শুয়ে থাকতে পারল না অর্ধেন্দু। পালঙ্ক ছেড়ে নেমে গানের সুর লক্ষ্য করে একটা জানলা খুলে নিচের দিকে তাকায়। এদিকটা বাড়ির পেছন দিক, জানলার নিচে ঘাস আর আগাছার জমিদারি। সেখানে দাঁড়িয়েই এক মনে গান গাইছিল মেয়েটা। আকাশ ধোয়া জ্যোৎস্নায় মেয়েটাকে মনে হচ্ছে সে যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা। এমন সুন্দর মেয়ে অর্ধেন্দু আগে কোনোদিন দেখেনি। মুগ্ধ হয়ে মেয়েটাকে দেখছিল অর্ধেন্দু। আচমকাই গান থামিয়ে সরাসরি জানলার দিকে তাকায় মেয়েটা, যেন সে জানতই যে অর্ধেন্দু এতক্ষণ তাকে চুরি করে দেখছে। দ্বিধাহীনভাবে কয়েক পলক অর্ধেন্দুর দিকে তাকিয়ে হাসে মেয়েটা। তার কুন্দ ফুলের মতো দাঁতগুলোয় স্নিগ্ধতার প্লাবন খেলে যায়। মোহিত হয়ে আসতে চায় অর্ধেন্দুর যুবক মন। এরপর মেয়েটা আস্তে আস্তে হেঁটে মিলিয়ে যায় বাড়ির অন্দরে। অর্ধেন্দু খেয়াল করে মেয়েটা কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ঠিক তখনই সার বেঁধে দাঁড়িয়ে থাকা দেবদারু গাছের ফাঁক দিয়ে অনেক দূরে কোথাও দাউ দাউ করে জ্বলে ওঠে বন্যী শিখা। সেই লেলিহান শিখা যেন তার উগ্র রোষে আকাশ ছুঁতে চাইছে। হঠাৎই অর্ধেন্দুকে চমকে দিয়ে একটা বিকট আকৃতির কাক জমিদার বাড়ির ছাদ থেকে দূরে জ্বলতে থাকা সেই দানবীয় আগুনকে লক্ষ্য করে উড়ে যায়। অর্ধেন্দু খেয়াল করে কাক জাতীয় ওই উড়ন্ত প্রাণীটার বুকের কাছ থেকে লম্বা হয়ে ঝুলছে একটা কালো কাপড়, যেটা বাতাসে দুলতে দুলতে এগিয়ে যাচ্ছে এক আলগা অভিশাপের মতো। জানলা বন্ধ করে আবার শুয়ে পড়ে অর্ধেন্দু। তার এখন মন প্রাণ জুড়ে কেবল ভেসে চলেছে একটু আগের দেখা মেয়েটার মুখ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মনোময়ের দেখা পায় না অর্ধেন্দু। প্রাতরাশ নিয়ে যখন বিষ্টু তার ঘরে আসে তখন তাকে সে প্রশ্ন করায় বিষ্টু বলে, দাদাবাবু আজ একটা জরুরি কাজে সদরে গেছেন, বলে গেছেন বিকেলে ফিরবেন। আপনার যা দরকার লাগবে আপনি আমাকে বলবেন, কেমন? গত রাত থেকে মনের মধ্যে উঁকি দেওয়া প্রশ্নটা এইবার বিষ্টুকে করে ফেলে অর্ধেন্দু। আচ্ছা বিট্টু, এই বাড়ির পশ্চিম দিকে কি আছে গো? অর্ধেন্দুর কথা শুনে গোমরা মুখ আরও গোমরা হয় বিষ্টুর। সে দায়সারাভাবে বলে, ওই দিকেই তো শিয়ালপোতা চর, এই গাঁয়ের শ্মশান। ও তাই ভাবি, কাল মাঝরাতে সেখানে দাও দাও করে আগুন জ্বলতে দেখে আমি তো ঘাবড়ে গেছিলাম। এখন বুঝলাম ওটা চিতার আগুন। অর্ধেন্দুর কথা শুনে খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে বিষ্টু। তারপর ভারী গলায় বলে, ওই শ্মশানে এই গাঁয়ের মানুষ ছাড়া আর কেউ দাহ করতে যায় না। আর আমি হলপ করে বলতে পারি এই গাঁয়ে গতকাল কেউ মারা যায়নি। তারপর অর্ধেন্দুর এঁটো থালাটা তুলে নিয়ে চলে যেতে যেতে আবারও থমকে দাঁড়ায় সে। ঘোলাটে চোখ তুলে বলে, রাত বিরেতে ওই দিকে জানলা খুলবেন না ডাক্তারবাবু, তাতে পিশাচের নজর পড়ে। তারা মানুষকে ওই চরে নিয়ে গিয়ে মেরে ফেলে। দিদিমণিকেও অনেক বারণ করেছিল, কিন্তু হেসে উড়িয়ে দিত আমার কথা। বুড়ো বয়সে আমার ভীমরতি হয়েছে বলে তামাশা করত, কিন্তু দেখুন শেষ পর্যন্ত কি পরিণতি হলো অমন ফুলের মতো মেয়েটার। কথা শেষ করে চলে যায় বিষ্টু।
একটু পরে মনোময়ের মাকে দেখতে যায় অর্ধেন্দু। ভদ্রমহিলার শোক না কমলেও স্বাস্থ্য কিছুটা সুস্থতার পথে। সেই ঘরে কিছুটা সময় কাটিয়ে অর্ধেন্দু নিজের ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। তখনই চোখে পড়ে মৃন্ময়ীর ঘরটার দিকে। মনে পড়ে যায় কাল মাঝরাতে কেউ যেন এই ঘরেই ঘোরাঘুরি করছিল। আশপাশ দেখে নিয়ে চুপিসারে সেই ঘরে ঢুকে পড়ে অর্ধেন্দু। এই ঘরখানা প্রায় অর্ধেন্দুর ঘরের অনুরূপ হলেও অনেক বেশি সাজানো এবং গোছানো। পালঙ্কে পরিপাটি করে বিছানা সাজানো। বেলজিয়াম কাঁচের এক বিশাল আয়নার সামনে কাঠের টেবিলে কিছু প্রসাধনী সামগ্রী গুছিয়ে রাখা। কে বলবে এই ঘরের মালকিন আর কোনোদিন ফিরে আসবে না। ঘরের একটা কোণার দেওয়ালে কাঠের পাটাতনের উপর একটা কৃষ্ণ মূর্তি রাখা, আর ঠিক তার নিচেই দেওয়াল বরাবর লাঠির মতো যেটা দাঁড় করানো আছে সেটাতে গিয়েই চোখ আটকালো অর্ধেন্দু। বিষয়টা দেখতে হাতির দাঁতের তৈরি একটা লাঠির মতো গোলাকার, অনেকটা লাঠির মাথায় হাতলের মতো। কিন্তু অর্ধেন্দুর ডাক্তারি চোখ এক পলকেই বুঝতে পারে যে ওটা কোনো লাঠি নয়, ওটা মানুষের দেহের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অস্থি, ইংরেজিতে যাকে বলে ফিবুলা বোন। হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত মানবদেহে যে দুটো প্রধান অস্থি থাকে তার মধ্যে এটি একটি। এই অস্থিটা ভীষণ মসৃণ আর চকচকে, যেটা বেশ অস্বাভাবিক। কিন্তু মৃন্ময়ীর ঘরে ভয়ানক জিনিস কি করছে? অস্থিটা হাতে নিয়ে নিজের ঘরে ফিরে আসে অর্ধেন্দু। কাল রাতে দেখা সেই অচেনা মেয়েটার মুখটা কিছুতেই ভুলতে পারছে না অর্ধেন্দু। কিন্তু মেয়েটা গেল কোথায়? সে কি এই বাড়িতেই থাকে? দুপুরে খেতে বসে বাউন মাকে দেখেই বিদ্যুৎ ঝলকানির মতো কথাটা মাথায় আসে অর্ধেন্দু। সুন্দরী, বাউন মার মেয়ে সুন্দরী ছাড়া আর কেউ হতে পারে না। মনোময় গতকাল রাতেই বলেছিল মেয়েটি একটি পা পোলিও আক্রান্ত, তাই সে গতকাল রাতে খুঁড়িয়ে হাঁটছিল। পলকেই মনটা ফুরফুরে হয়ে যায় অর্ধেন্দু। দুপুরে আজ নিজের ঘরেই খাওয়া দাওয়া সারে অর্ধেন্দু, তারপর অল্প বিশ্রাম নেয়। অবশ্য আজ সকাল থেকে সে শুয়ে বসে সময় কাটাচ্ছে। বেশ কিছুক্ষণ পর সে পালঙ্ক ছেড়ে নেমে বারান্দায় এসে দাঁড়ায়। শীতের মরা দুপুরে এই নিঝুম বাড়িটা আরো ঝিমিয়ে পড়েছে এখন। অর্ধেন্দু বুঝতে পারে বাড়ির কাজের লোকেরাও এখন খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করছে। চুপি সারে নিচে নেমে এসে উঠোনে দাঁড়ায় সে। তারপর উঠোনের কোণার খিড়কি দরজা খুলে পৌঁছে যায় বাড়ির পিছনের বাগানে। গত রাতে এখানেই দেখা পেয়েছিল সে সুন্দরী, যদি আজও একবার পায় সেই আশাতেই এখন এই অর্ধেন্দুর অভিসার। জমিদার বাড়ির পিছনের দিকের এই বাগানটা নেহাতি অবহেলায় পড়ে আছে, অথচ এই বাড়িতে একজন নাকি মালি আছে। সে কি যে করে তা ঈশ্বরই জানে। গোড়ালি ডোবা ঘাস মারিয়ে এগিয়ে চলে অর্ধেন্দু। এদিকে বেশ অনেকগুলো সুপুরি গাছ আর কিছু আমজাম গাছের জঙ্গল, অথচ সব গাছগুলো কেমন যেন শুকিয়ে গেছে। গাছের পাতাগুলোতে হলদেটে বর্ণ ধারণ করেছে আস্তে আস্তে। হঠাৎই পায়ের তলায় নরম কিছুর অস্তিত্ব টের পেতে মুখ নামিয়ে দেখে অর্ধেন্দু একটা মরা বেড়াল ছানা, যেন ভারী কিছু তলায় পড়ে পিষে গেছে ছোট্ট শরীরটা। বিড়ালটা দুধ সাদা মুখের চারপাশে এখন এক জমাট বাঁধা খয়েরি রক্তের ছাপ। গত রাতে এখানেই তো দাঁড়িয়েছিল সুন্দরী, বিড়বিড় করে অর্ধেন্দু। তারপর সন্দেহ দূর করতে মুখ তুলে উপরের দিকে তাকাতেই নিজের ঘরের বন্ধ দরজা জানলাগুলো তার চোখে পড়ে। এইখানেই দাঁড়িয়েছিল মেয়েটা। আর বিড়াল ছানাটার মৃতদেহটা দেখেও মনে হচ্ছে এটা গত রাতেই মারা পড়েছে। তবে কি সুন্দরীর পায়ের চাপেই মারা পড়েছে ওটা? কিন্তু সুন্দরীর কি এত ওজন যে তার পায়ের চাপে একটা বিড়াল মারা যাবে? বিষয়টা হয়তো আরো ভাবাতো অর্ধেন্দুকে। তবে
তার আগেই একটা আম গাছের তলায় সুন্দরীকে দেখতে পায় অর্ধেন্দু। তার পরনে একটা সবুজ সিল্কের শাড়ি, ঘন কালো চুল কোমর পর্যন্ত ছাপিয়ে নিচে নেমেছে। আজ সামনে থেকে আরও অসাধারণ সুন্দর দেখাচ্ছে। যথার্থই নাম মেয়েটার। সুন্দরী? ফিসফিস করে ডাকে অর্ধেন্দু। মুক্তোর মতো দাঁত বের করে হাসি মেয়েটা। তারপর চাপার কলির মতো একটা পেলব আঙুল তার গোলাপি অধরে হালকা করে ছুঁয়ে ইশারা চুপ করতে বলে অর্ধেন্দুকে। তারপর হাত নেড়ে অর্ধেন্দুকে নিজের পিছু পিছু আসতে বলে। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলে অর্ধেন্দু। এইভাবে সে কতটা পথ গেছে সেটা খেয়াল ছিল না তার। সম্বিত ফেরে একটা সুমধুর কণ্ঠ কানে যেতে। তুমি বুঝি শহর থেকে এসেছো? প্রশ্ন করে সুন্দরী। অর্ধেন্দু এতক্ষণ খেয়াল করে তারা সেই শেয়ালপোতার চড়ে এসে দাঁড়িয়েছে। মরা বাওয়া চালি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আঁতকে ওঠে অর্ধেন্দু, ভীত কণ্ঠে বলে, এ তুমি কোথায় নিয়ে এলে আমাকে? এ তো শ্মশান। জবাবে খিলখিল করে হাসি সুন্দরী। তারপর একটা উঁচু মাটির ঢিপির ওপর বসে পড়ে বলে, ভয় পেলে নাকি শহরের বাবু? শ্মশান তো কি হয়েছে? দেখো কত শান্ত আর নিরিবিলি জায়গা। এখানে বসে তোমার সাথে দুদণ্ড কথা বললে কেউ দেখতে পাবে না, বুঝলে? মুগ্ধ হয়ে সুন্দরীর পাশে বসে পড়ে অর্ধেন্দু। শীতের ঝোড়ো বাতাসে সুন্দরীর চুল উঠছে। ওর দু চোখের গভীরতায় আস্তে আস্তে তলিয়ে যেতে থাকে অর্ধেন্দু। কত কথাই না বলে চলেছে সুন্দরী। ঝর্ণার কলকলানির মতো কখনো কখনো হেসে উঠেছে অর্ধেন্দু। অর্ধেন্দু বুঝতে পারছে জীবনে এত সুখ সে আর কখনো পায়নি। কথার মাঝে হঠাৎ সুন্দরী বলে ওঠে, আজ রাতে আমার সাথে দেখা করবে গো? নিশ্চয়ই, বলো কোথায় আসবো? এখানে? বাবা, আমার সাথে দেখা করার জন্য তুমি দেখি রাত বিরেতেই শ্মশানে আসতেও রাজি। চোখে কটাক্ষ তুলে বলে ওঠে সুন্দরী। সুন্দরীর পেলব দুখানা হাত নিজের মুঠোয় নিয়ে গাঢ় গলায় বলে অর্ধেন্দু, তোমার জন্য আমি সব পারি, সব। হঠাৎই সুন্দরীর মুখটা করুণ হয়ে ওঠে। সজল হয়ে যায় তার কালো হরিণ চোখ। চাপা গলায় বলে, আমি তো ঠিকভাবে হাঁটতেও পারি না, তাও আমাকে তোমার পছন্দ হচ্ছে শহরের বাবু? সুন্দরী, তুমি হয়তো জানো না আমি ডাক্তার। আমি তোমার চিকিৎসা করব। তাতেও যদি ঠিক না হয় তো হবে না। আমার মনে তোমার জন্য যে জায়গা তৈরি হয়েছে তা তোমার ওই সামান্য খুঁতের জন্য কিছুতেই নষ্ট হবে না। দৃঢ় গলায় জবাব দেয় অর্ধেন্দু। আবার খিলখিল করে হাসে সুন্দরী। তারপর আদুরে গলায় বলে, না গো বীর পুরুষ, তোমাকে মাঝরাতে এখানে আসতে হবে না। ওই মৃন্ময় দিদির ঘরের লাগোয়া যে ছাদটা আছে ওখানে এসো, আমি থাকবো। এরপর অল্প চুপ করে কি যেন ভাবে সুন্দরী। তারপর বায়নার সুরে বলে, তোমার কাছ থেকে আমার কিন্তু একটা জিনিস চাই। বলো কি চাই? সুন্দরীর দুহাতে আলগা চাপ দিয়ে বলে অর্ধেন্দু, মৃন্ময় দিদির ঘরে একটা সুন্দর সাদা লাঠি আছে, মাথাটা গোল মতো। ওইটি আমি কুড়িয়ে পেয়েছিলাম জানো। মৃন্ময় দিদি কেড়ে নেয়, অনেক চাওয়াতেও আর দেয়নি আমাকে। ওইটি আজ রাতে তুমি নিয়ে এসো না গো। ভ্রুর মাঝে গভীর ভাঁজ পড়ে অর্ধেন্দুর। বিস্মিত গলায় বলে, ওটা কোনো খেলার জিনিস নয় সুন্দরী, ওটা লাঠি নয়। আদপে ওটা হচ্ছে মানুষের পায়ের হাড়। মানে বুঝতে পারছো? ওটা কোনো মৃত মানুষের শরীরের টুকরো। কথাটা শুনে কিন্তু আদৌও ভয় পেল না সুন্দরী, বরং ধনুকের মতো ভ্রু যুগল বাঁকিয়ে বলল, বেশ মজার ব্যাপার তো। সে ওটা যাই হোক, ওটা কিন্তু আমার চাই চাই। অবুজ আবদারে ফুলে উঠল সুন্দরীর নিচের ঠোঁটটা। দেখে হাসল অর্ধেন্দু।
সুন্দরীর মাথায় হাত রেখে নরম সুরে বলল, পাগলি একটা। হঠাৎই একটা তীক্ষ্ণ পুরুষালী কণ্ঠে চমকে ওঠে অর্ধেন্দু। এই ছোড়া, মরার খুব আহ্লাদ হয়েছে বুঝি? এই ভরা সাঁঝে এই প্রেতপুরীতে বসে বসে কি সব আবোল তাবোল বকছিস তুই? কখন যে সেই ডানপুরি পিছনে এসে দাঁড়িয়েছে তা খেয়ালই করেনিও। প্রচণ্ড রাগে বুড়ির বিড়ালের মতো চোখ যেন ধিক ধিক করে জ্বলছে। একটা লাঠিতে ভর দিয়ে অল্প কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে বুড়ি। অর্ধেন্দুর অপ্রস্তুত মুখের দিকে তাকিয়ে যেন আরও রেগে যায় বুড়ি। খেঁকিয়ে উঠে বলে, এখনো ব্যাক্কেলের মতো বসে আছিস যে বড়? ওঠ, এক্ষুনি ওখান থেকে উঠে দাঁড়া হতভাগা। যেটার ওপর আরাম করে বসে আছিস সেটা কি জানিস? ওগুলো কবর। গাঁয়ের যেসব গরিব মানুষগুলো মরা পোড়াবার কাঠ জোগাড় করতে পারে না, তখন তারা মরাগুলোর মুখে আগুন দিয়ে তারপর এখানে পুঁতে দিয়ে যায়। চোখ মেলে দেখ, এমন অনেক ঢিপি আছে এখানে। বুড়ির কথা শুনে চমকে উঠে দাঁড়ায় অর্ধেন্দু। সত্যি তো, আশেপাশে এমন প্রচুর ঢিপি আছে, অথচ এতক্ষণ খেয়ালই করেনি সে। আসলে সুন্দরীর সামনে আশেপাশের জগৎ ভীষণই মলিন। কিন্তু সুন্দরী মেয়েটা কোথায় গেল? এই তো বসেছিল তার পাশে, অথচ চোখের পলকে কোথায় গেল মেয়েটা? বুড়ি এখন রাগ ভুলে খিকখিক করে হাসছে। অর্ধেন্দু তার মুখের দিকে তাকাতেই ফোকলা মুখে এক কুটিল হাসি হেসে বলে, জমিদার বাড়ির ওই ডান পিঠে মেয়েটাও এমন একা একাই প্রেতের চড়ে ঘুরে বেড়াতো। তো সে বেটি তো জমের দুয়ারে গেছে। এইবার মনে হয় তোর পালা। যা যা, তাড়াতাড়ি মর, আমি তবে আবার এক থালা মন্ডা মিঠাই খাই। এর মধ্যেই কখন যেন সন্ধ্যা হয়ে গেছে সে খেয়াল ছিল না ওর। এখন এই শ্মশান চরে একা এই বিদঘুট্টে বুড়িটার দিকে সামনে দাঁড়িয়ে থাকতে বেশ ভয় করে ও। বুড়িকে পাশ কাটিয়ে তাড়াতাড়ি ফিরতি পথে পা বাড়ায়। পিছন দিক থেকে ভেসে আসছে বুড়ির খলখলে হাসি। হাসতে হাসতে সে বলছে, পালালে কি হবে? মরণ যে তোর উপর ভর করেছে রে। আজ রাত্রিটাও কাটবে না তোর। আর 4 দিন পর আমার কাছে আসবে তোর মৎস্যমুখীর থালা। অর্ধেন্দু জমিদার বাড়িতে ফিরতে ফিরতে সন্ধে প্রায় গড়িয়েই গেছিল। বাড়িতে ঢুকতেই মনোময় চিন্তান্বিত মুখে প্রায় দৌড়েই আসে অর্ধেন্দুর কাছে। জানতে চায়, এতক্ষণ কোথায় ছিলে ভাই? বিষ্টু বলল দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আর তোমাকে সে দেখতে পায়নি এই বাড়িতে। এই একটু ঘুরে বেড়াচ্ছিলাম এদিক ওদিক। আসল কথাটা চেপে দায়সারাভাবে জবাব দেয় অর্ধেন্দু। এদিক ওদিক বলতে তুমি কোনোভাবে ওই শিয়াল পোঁতার চরের দিকে চলে যাওনি তো ভাই? একরাশ উদ্বেগ ঝরে পড়ে মনোময় স্বরে। আরে না না, মানে ওইদিকে যাব কেন? আমতা আমতা করে জবাব দেয় অর্ধেন্দু। মনোময় কিছুক্ষণ স্থিরভাবে তাকিয়ে থাকে অর্ধেন্দুর দিকে, তারপর বলে, তুমি হাত মুখ ধুয়ে বৈঠকখানায় এসো, কিছু কথা আছে তোমার সাথে। বেশ কিছুক্ষণ পরে ধোঁয়া ওঠা চায়ের কাপ আর গরম গরম তেলে ভাজা নিয়ে মুখোমুখি বসে অর্ধেন্দু আর মনোময়। তার মুখ বেশ গম্ভীর। হালকা চায়ে চুমুক দিয়ে এসে বলে, আমি বিবেচনা করে দেখলাম তোমার কলকাতায় ফিরে যাওয়াই বোধহয় ঠিক হবে। মূলত আমার মায়ের চিকিৎসার জন্যই তোমাকে আমি ডেকে এনেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে কাজটা আমি ঠিক করিনি। তুমি বাইরের লোক, এই শিয়াল পোঁতার ভিতরের ব্যাপার স্যাপার তুমি কিছুই জানো না। এখন হুট করে তোমার সাথে কোনো অঘটন ঘটে গেলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না ভাই। মনোময়ের কথায় বেশ অবাক হয় অর্ধেন্দু। প্রশ্ন করে, আমার কোনো বিপদ হবে বলছো? কিন্তু কেন? কিছুটা সময় চুপ করে থাকে মনোময়। তারপর নিজেকে গুছিয়ে নিয়ে বলতে শুরু করে,
দেখো, এই শিয়ালপোতা চরের একটা অভিশাপ আছে। এই অভিশাপ ধারালো খাঁড়ার মতো অহর্নিশি ঝুলে আছে আমাদের বাড়ির ওপর। বহুকাল আগে, মানে যখন আমার প্রপিতামহ চন্দ্রনাথ রায় ছিলেন এখানকার তৎকালীন জমিদার, তখন জমিদারির রমরমা অবস্থা ছিল। চন্দ্রনাথ রায়ের দাপটে যাকে বলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। কিন্তু বলতে লজ্জা হলেও একথা সত্য যে চন্দ্রনাথ রায়ের স্বভাব চরিত্র ভালো ছিল না। চূড়ান্ত ভোগী আর লম্পট ছিলেন তিনি। এই গ্রাম বা আশেপাশের বহু তালুকের মেয়ে বউদের তিনি অসম্মান করেছিলেন সেই সময়। কিন্তু একবার ওনার দৃষ্টি পড়ে এই গ্রামেরই এক সুন্দরী বধূর উপর। পরমা সুন্দরী সেই নারী, কিন্তু কোনোভাবেই জমিদারের বশ্যতা স্বীকার করতে চায়নি। কিন্তু দাম্ভিক চন্দ্রনাথ রায় এক রাতে লেঠেল নিয়ে সেই নারী সমেত পুরো পরিবারকে তুলে নিয়ে যায় ওই শিয়ালপোতার চড়ায়। তারপর পরিবারের সকলকে ওই নারীর চোখের সামনে লেঠেল দিয়ে হত্যা করে। নিজের চোখের সামনে স্বামী সন্তানের মৃত্যু দেখে পাগলিনীর মতো চিৎকার করেছিল সেই নারী। শোনা কথা, তার সেই বুক ফাটা চিৎকার এই জমিদার বাড়ি পর্যন্ত শোনা গিয়েছিল সেই রাতে। এরপর নিষ্ঠুর চন্দ্রনাথ ওই পরিবারের সকলের মৃতদেহকে একসাথে একই চিতায় শুইয়ে আগুন জ্বালিয়ে দেয়। সেই আগুনের লেলিহান শিখা নাকি বিশাল আকার ধারণ করে প্রায় গগনচুম্বী হয়ে উঠেছিল। এখনো নাকি রাত বিরাতে মাঝে মাঝে ওই চড়ায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। গ্রামের অনেকেই নাকি দেখেছে সে দৃশ্য। তো সেই রাতে ওই নারীর পুরো পরিবারকে হত্যা করেও কিন্তু জমিদার চন্দ্রনাথের রাগ কমেনি। তিনি নিজে হাতে লাঠির আঘাতে সেই নারীর একটা পা ভেঙে দিয়ে ওই চরের একটা দেবদারু গাছের সঙ্গে বেঁধে দিয়ে চলে আসেন তাকে, যাতে ওই নারী কোনোভাবেই বাঁধন খুলে ফেললেও ভাঙা পা নিয়ে যাতে গ্রাম পর্যন্ত হেঁটে পৌঁছতে না পারে। জমিদার মশাই এরপর কঠোর নির্দেশ জারি করেছিলেন যে গ্রামের কোনো মানুষ আগামী 3 মাস ওই চরে যেন না যায়, গেলে তার গর্দান যাবে। আসলে চন্দ্রনাথ রায় চেয়েছিলেন ওই নারী যাতে অনাহারে তৃষ্ণায় ছটফট করে মরে। মাস 3 পরে জমিদার মশাই সদল বলে আবার ওই চড়ায় ফিরে যান। ততদিনে ওই নারীর মৃত শরীর কঙ্কালে পরিণত হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জমিদার মশাই ওই নারীর যে হাঁটুখানা লাঠির আঘাতে গুঁড়িয়ে দিয়েছিলেন, সেই পায়ের একখানা অস্থি আশ্চর্য রকমভাবে উধাও হয়ে গিয়েছিল। জমিদার চন্দ্রনাথ হয়তো বিষয়টা বোঝেননি, নয়তোবা আমল দেননি তিনি। লোকজন ডেকে এনে ওই কঙ্কালটাকে চরের বালিতে পুঁতে দিয়ে ফিরে আসেন। এর কিছু মাস পরেই জমিদার চন্দ্রনাথের ঘাড় মোচড়ানো মৃতদেহ পাওয়া যায় ওই চরের বালিতে। আশ্চর্যভাবে তার মৃতদেহের পাশে পড়েছিল মানবদেহের পায়ের একটা অস্থি। সেই শুরু। এরপর থেকে এই পরিবারের আরও বহু মানুষের একইভাবে মৃত্যু হয়েছে। প্রতিটা মৃতদেহের পাশেই এমন করে একটা অস্থি পড়ে থাকতে দেখা গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সেই অস্থিটা কিন্তু আগুনে পোড়ে না। যতবার চেষ্টা করা হয়েছে ততবারই সেই অস্থিটি ঠিকই অক্ষত থেকে গেছে। তাই সেটিকে চরের বালিতে পুঁতে দেওয়া হতো প্রতিবার। অথচ বাড়ির প্রতিটি অপঘাত মৃত্যুর সাথে সাথে সেই অস্থি কিভাবে যেন বালি থেকে নিজেই উপরে উঠে আসে, তা আজও অজানা। গত রাতে তোমাকে বাবা বললেন না যে এখন এই জমিদারির অবস্থা ভালো নয় বলে এই বাড়িতে আর আত্মীয় পরিজনরা থাকেন না? কথাটা কিন্তু ঠিক নয়। আসলে এই বাড়িতে এত অপঘাত নেমে এসেছিল যে ভয় সবাই যে যার মতো মাথা গোঁজার ঠাঁই ঠিক খুঁজে নিয়েছে। অল্প চুপ করে মনোময়, তারপর আবার বলতে শুরু করে, এই জন্য এই বাড়ির কারোরই ওই চরে যাওয়া মানা। বিশেষ করে ওই ডান বুড়ির ঘর পার হয়ে আর এক পাও এগোনো বারণ। এই বাড়ির পুরোহিত মশাই এই পরিবারের সকলকে একটা মন্ত্রপুত তাবিজ দিয়ে থাকেন। এই তাবিজের একটা বিশেষ ব্যাপার আছে। এই তাবিজ যতদিন শরীরে থাকে ততদিন চরের ওই পিশাচিনি কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু যদি কারো শরীর থেকে ওই তাবিজ খুলে পড়ে যায় অথবা হারিয়ে যায়, তাকে কিন্তু নতুন করে তাবিজ দিয়েও কোনো উপকার পাওয়া যায় না। মৃত্যুই তখন তার নিয়তি। মৃন্ময়ের মৃত্যুর আগে এই বাড়িতে শেষ অপঘাত মৃত্যু হয়েছিল আমার ছোট কাকার। তার তাবিজটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল।
আর তারপর থেকেই সবটা জানা সত্ত্বেও ছোট কাকা বারবার চলে যেতেন ওই চরে। একা একা বসে থাকতেন সেখানে, নিজের মনে কথা বলতেন। এর কিছুদিন পর ওই চরে ওনার ঘাড় মচড়ানো মৃতদেহ পাওয়া যায়। পাশে পড়েছিল সেই অস্থি। মৃন্ময়ী ছোট থাকতে বড়ই ডানপিটে ছিল। সে এইসব কথাকে গল্প বলে উড়িয়ে দিত, কিন্তু তার তাবিজটা হারিয়ে গিয়েছিল কিনা সেই বিষয়ে সে কখনো কাউকে কিচ্ছু বলেনি। অথচ শেষের দিকে সে নাকি প্রায় দুপুরের দিকে বাড়ি থাকতো না। বিষ্টু একদিন তাকে চরের দিকে যেতেও দেখেছিল। ঘটনাটা জানতে পেরে মা তাকে বিস্তর বকাবকিও করেছিল, কিন্তু নিয়তিকে কি আটকানো যায় বলো? দিন কয়েকের মধ্যেই মৃন্ময়ের মৃতদেহ পাওয়া গেল। ওর শরীরেও তাবিজটা ছিল না, কিন্তু এইবার আশ্চর্যের বিষয় হলো ওর শরীরের পাশে সেই অস্থিটাকে কিন্তু পাওয়া যায়নি। আজ সন্ধ্যায় আমি বাড়ি ফেরার পর বিষ্টু আমাকে বলল যে দুপুরে তোমাকে চরের দিকে যেতে দেখেছে। ওই পিশাচিনী বড়ই ভয়ঙ্কর, নিষ্ঠুর। বলা যায় না, যদি তার নজর তোমার ওপর পড়ে তবে যে তোমার জীবন বিপন্ন হবে ভাই। তাই তোমার ভালোর জন্যই বলছি ভাই। আমার মায়ের অদৃষ্টে বিধাতা কি লিখেছেন তা আমি জানি না, কিন্তু তোমার এখানে আর থাকার দরকার নেই। এরপর আর কথা চলে না, সুতরাং অর্ধেন্দুও উঠে পড়ে চেয়ার ছেড়ে। তারপর ধীর পদে বৈঠকখানা থেকে বের হয়ে নিজের ঘরে গিয়ে ঢোকে। রাত্রে নামমাত্র খাওয়া সেরে বিছানায় শুয়ে পড়ে অর্ধেন্দু। মাথার ভিতরে তার উদ্বেল তুফান। কালই তাকে এখান থেকে চলে যেতে হবে, অথচ সুন্দরীকে ছাড়া তার যে এখন বাঁচা কার্যত অসম্ভব। আজ রাতেই একটা হেস্তনেস্ত করতে হবে। সুন্দরী রাজি থাকে এই অন্ধকারেই তার হাত ধরে শিয়ালপোতা ছাড়বে অর্ধেন্দু। পালঙ্ক ছেড়ে নেমে দাঁড়ায় সে। ঘর থেকে বের হওয়ার সময় হঠাৎই মৃন্ময়ের ঘর থেকে পাওয়া সেই ফিভুলা বোনটার দিকে চোখ পড়ে তার। আচ্ছা, এই কি সেই অভিশপ্ত অস্থি? এটা কি বারবার পাওয়া যায় মৃতদেহগুলির পাশে? নিশ্চয়ই তাই হবে। আর এই ভয়ানক অস্থিটাকে নেওয়ার জন্য সুন্দরীর এত বায়না? না, ওকে বুঝিয়ে বলতে হবে ব্যাপারটা। এটা কোনো খেলনা নয় যে সুন্দরী সেটাকে সাজিয়ে রাখবে। এটাকে নিজের ঘরে এনে রাখার জন্যই হয়তো আজ মৃন্ময়ী মৃত্যু। না, সুন্দরীকে এই বিপজ্জনক জিনিসটা কিছুতেই দেবে না অর্ধেন্দু। অস্থিটাকে আজই বিদায় করতে হবে। এই ভেবে ওটাকে হাতে নিয়ে চুপিসারে নিজের ঘর থেকে বেরিয়ে আসে সে। মৃন্ময়ীর ঘরের দরজাটা ভেজানোই ছিল। হালকা হাতে সেটাকে ঠেলে ভেতরে ঢুকে যায় অর্ধেন্দু। ঘরের ভেতরে টিম টিম করে একটা হ্যারিকেন জ্বলছে। আবছা অন্ধকারে ছাদের দরজাটার দিকে এগোয় সে। দরজাটা হাট করে খোলা, মানে সুন্দরী আগে এসে গেছে। অর্ধেন্দুর ঠোঁটে হালকা হাসি রেশ ফুটে ওঠে। ছোট্ট ছাদটায় পা দিয়ে কিন্তু বেশ অবাক হয় অর্ধেন্দু। সুন্দরী কোথায়? আসেনি নাকি এখনো? তবে ছাদের দরজাটা কি খুলল? অস্থির চিত্তে ছাদের আলসেতে হেলান দিয়ে দাঁড়ায় সে। অপেক্ষা যেন আর সয় না তার। কখন আসবে সুন্দরী? তার সাথে যে অনেক অনেক জরুরি কথা আছে। নষ্ট করার সময় যে তার নেই। ছাদের একপাশে সার বাঁধা অনেকগুলো সুপুরি গাছ মাঝরাতের শীতল বাতাসে হাওয়ায় মৃদুমন্দ দুলছে। চাঁদের ফ্যাকাশে জোছনায় সুপারি গাছের পাতাগুলোয় যেন ছায়া ছাদে আলো আঁধারির এক রহস্য জালিকা সৃষ্টি করেছে। হঠাৎই গাছগুলোর দিক থেকে এক সরসর শব্দে চমকে সেদিকে মুখ তুলে তাকায় অর্ধেন্দু। কিছু বুঝে ওঠার আগে একটা সুপুরি গাছের মাথা থেকে এক কালো কাপড়ের মতো কিছু একটা হিংস্র সাপদের মতো ঝাঁপিয়ে পড়ে অর্ধেন্দুর ওপর। পলকি অজগরের মতো সেটা অর্ধেন্দুর আপাদ মস্তক জড়িয়ে নেয়। দম বন্ধ হয়ে আসতে চায় তার। ঘাড়ে এক অসহনীয় ব্যথা অনুভব করে সে। ওই অবস্থাতেই অর্ধেন্দু বুঝতে পারে তার পায়ের তলার মাটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সে শূন্যে ঝুলতে ঝুলতে ভীষণ বেগে উড়ে চলেছে অজানা কোনো এক নরকের উদ্দেশ্যে। বালির ওপর খুব জোরে আছাড় খাওয়ার পরেও বেশ কিছুক্ষণ বস্তুত কিছুই বুঝতে পারছিল না অর্ধেন্দু। এই তো কিছুক্ষণ আগেই সে ছিল জমিদার বাড়ির ছাদে, তারপর কি হলো? কিন্তু এখন সে কোথায় আছে?
আশেপাশে ভালো করে ঠাহর করে বুঝতে পারে এটা সেই কুখ্যাত শিয়াল পোতার চর। কিন্তু কিন্তু এখানে সে এলো কিভাবে? কিছু বুঝে ওঠার আগেই সুন্দরীকে দেখতে পায় অর্ধেন্দু। খানিক তফাতেই দাঁড়িয়ে আছে সে, কিন্তু একজন পরমা সুন্দরীকে নারীর রূপ যে সময় বিশেষে এমন ভয়ানক হয়ে যেতে পারে সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না অর্ধেন্দু। এখন অর্ধেন্দুর দিকে স্থির চোখে তাকিয়ে আছে সুন্দরী। তার সুবিশাল লম্বা চুলগুলো হাওয়ায় উড়ছে এলোমেলো। সুন্দরীর মুখে এক ভয়ানক হাসি উতলে পড়ছে। সেই নিষ্ঠুর হাসি মাখা ঠোঁট দুটো হঠাৎই চওড়া হতে হতে সুন্দরীর গাল চিরে প্রায় দোকান পর্যন্ত ছড়িয়ে যেতে থাকে। গাল চিরে বের হয়ে আসা রক্ত চিবুক বেয়ে গলা চুইয়ে নামছে। অর্ধেন্দুর চোখের সামনে আস্তে আস্তে বদলে যাচ্ছে সুন্দরী। তার অপরূপ সুন্দর মুখের চামড়া আস্তে আস্তে ঝুলে পড়ছে। নাকটা পচা মৃতদেহের মতো গলে গিয়ে এক গভীর কালো গর্ত তৈরি করেছে। অক্ষি গোলক দুটো বেবাক অন্ধকার। ধীরে ধীরে সুন্দরীর শরীরে সব মাংস গলে গলে পড়তে শুরু করে বালির ওপর। কয়েক মুহূর্তেই সেটা কঙ্কালে পরিণত হয়। এই পরিস্থিতিতেও অর্ধেন্দু খেয়াল করে কঙ্কালটার ডান পায়ের ফিবুলা বোনটা নেই। এইবার সেই কঙ্কাল তার অস্থিসার একটা হাত বাড়িয়ে অর্ধেন্দুর ডান হাতের দিকে ইশারা করে। চমকে ওঠে অর্ধেন্দু, কারণ তার হাতে এখনো ধরা আছে মৃন্ময়ীর ঘর থেকে পাওয়া সেই অস্থিটা। তার মানে এই মহিলা কখনোই সুন্দরী হতে পারে না। মাথার মধ্যে সবটা পরিষ্কার হয়ে যায় অর্ধেন্দু। এই সেই শিয়াল পোতার পিশাচিনী। এর আক্রমণে বছরের পর বছর অপঘাতে নেমে আসে মৃত্যু। কিন্তু সে অর্ধেন্দুকে কেন মারতে চায়? অর্ধেন্দুর সাথে তো ওই বাড়ির কোনো আত্মীয়তা নেই। অর্ধেন্দু চিন্তাভাবনার মাঝেই খলখল করে হেসে ওঠে কঙ্কালটা। সে এবার একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। হঠাৎই তাদের থেকে অল্প দূরে দাউ দাউ করে জ্বলে ওঠে একটা চিতা, যার লেলিহান শিখা যেন আকাশের বুকে কলঙ্ক আঁকতে চায়। কঙ্কালটা এখন অর্ধেন্দুর আরো অনেকটা কাছে এগিয়ে এসেছে। তার অস্থিসার ঠান্ডা আঙুলগুলো আরেকটু হলেই ছুঁয়ে ফেলবে অর্ধেন্দুর গলা। অর্ধেন্দুর ইচ্ছে হচ্ছে এক দৌড়ে এই অভিশপ্ত স্থান ছেড়ে পালায়, কিন্তু তার ইচ্ছা শক্তি যেন শারীরিক অবসতার কাছে হার মেনেছে। সামান্য নড়াচড়ার ক্ষমতাটুকু লোপ পেয়েছে তার। এখন কেবল স্থির হয়ে মৃত্যুর অপেক্ষা। হঠাৎই কানের পাশে এক পরিচিত পুরুষালী কণ্ঠ ভেসে আসে। থাম ডাইনি, আর কত মানুষকে খাবি তুই? গলা অনুসরণ করে কোনো রকমে ঘাড় ফেরায় অর্ধেন্দু। দেখে কখন যেন সেই ডান বুড়ি তার পাশটাতে এসে দাঁড়িয়েছে। তার ধপধপে সাদা চুলগুলো এখন শনের দড়ির মতো উড়ছে বাতাসে। বুড়ি বলে চলেছে, তোর উপর অন্যায় হয়েছিল, সেই প্রতিশোধ তুই নিয়ে নিয়েছিস, কিন্তু এখন দেখছি মানুষ মারাটা তো নেশা হয়ে গেছে। সেই পাষণ্ড জমিদার তোর পা খোঁড়া করে দিয়েছিল যাতে তুই এই চর ছেড়ে যেতে না পারিস। তাই তুই পিশাচ হয়ে ওই পায়ের হাড় ছলে বলে বারে বার জমিদার বাড়িতে পাঠাস, আর যে ওই হাড়খানা পায় তাকে তুই চরে এনে হত্যা করিস। কিন্তু এই ডানপিতে হতভাগী মেয়েটি হাড়খানা না বুঝেই রেখেছিল তার ঠাকুরের আসনে, তাই সেই দিন তুই ওইটা নিতে পারিস নি। আর সেই জন্যই আজ এই অভাগাটাকে নিজের জালে ফাঁসিয়ে এখানে এনেছিস মারতে। তোর সব শক্তি আটকে আছে ওই হাড়খানায়, তাই না? দাঁড়া, আজ ওইটাকে আমি বিদায় করব, আর তুই যাবি নরকে। তোর পাপের ঘর আজ পূর্ণ হয়ে গেছে। আজ রাতই তোর শেষ রাত। কথার মাঝেই অর্ধেন্দুর হাত থেকে সেই অস্থির টুকরোটুকু ছিনিয়ে নিয়ে নিজের মুখের সামনে তোলে ডান বুড়ি। তারপর কি যেন বিড়বিড় করতেই মুহূর্তেই ধুলোয় পরিণত হয় অস্থিখণ্ডটা। সাথে সাথে তীক্ষ্ণ চিৎকার বের হয়ে আসে কঙ্কালটার মুখ থেকে।
যেন অসহ্য যন্ত্রণায় ভেঙে যাচ্ছে তার সারা শরীর। এরপর হঠাৎই কোনো এক জাদু বলে বুড়ির বিড়াল চোখ থেকে ঝিলিক দিয়ে বের হয়ে আসে দুই তীক্ষ্ণ অগ্নিশিখা। সাথে সাথে দাউ দাউ করে জ্বলে ওঠে সেই কঙ্কালখানা। তীব্র এক আর্ত চিৎকার করে কেঁপে ওঠে শিয়াল পোঁতার চর। আর সহ্য করতে পারে না অর্ধেন্দু, অবশ হয়ে লুটিয়ে পড়ে চড়ার বালিতে। জ্ঞান হারানোর আগে তার কানে আসে একটা শিয়ালের ডাক। পরদিন যখন জ্ঞান ফেরে তখন অর্ধেন্দু নিজেকে আবিষ্কার করে জমিদার বাড়ির উঠোনে। তার পাশে উদ্বিগ্ন মুখে বসে আছে মনোময়, তার বাবা আর বিষ্টু। তাকে চোখ খুলতে দেখে ভীত গলায় মনোময় বলে, ভাই, তুমি কাল বাড়ির পিছনে বাগানে কেন গিয়েছিলে? আর কি এমন হয়েছিল যে সেখানে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে? আজ ভোরে বিষ্টু তোমাকে সেখানে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। আমি তো ভাই ভারী ভয় পেয়ে গিয়েছিলাম। অর্ধেন্দু অবশ্য নিজেও জানে না সে ওই ভয়ানক চর থেকে এই জমিদার বাড়ির বাগানে কিভাবে এলো, কে দিয়ে গেল তাকে। তবে সেসব ভাবতে ইচ্ছা করছে না আর। সব প্রশ্নের যে উত্তর হয় না তা গতকাল রাতেই বুঝতে পেরেছে সে। তাই গত রাতের কোনো কথা না তুলে একটু দুর্বল গলায় বলল সে, একটু জল। সুন্দরী, ডাক্তার দাদার জন্য জল নিয়ে আয় তো। সুন্দরী নামটা কানে যেতেই চমকে ওঠে অর্ধেন্দু। কিন্তু সে দেখে একটা সাদা মাটা কিশোরী খুঁড়িয়ে খুঁড়িয়ে তার জন্য জল নিয়ে আসছে। বুক থেকে এক দীর্ঘশ্বাস বের হয়ে আসে অর্ধেন্দুর। এই কিশোরী হলো আসল সুন্দরী, আর যাকে সুন্দরী ভাবছিল না আর ভাবতে পারে না অর্ধেন্দু। পরের দিন জমিদার বাড়ি থেকে বিদায় নিয়ে আবারও পশ্চিমের চরের দিকে এগোয় অর্ধেন্দু। এইবার তার গন্তব্য ডানবুড়ির ঝুপড়ি। তার জন্যই যে আজ অর্ধেন্দু বেঁচে আছে। ডানবুড়ি আসলে মানুষ নাকি ডাইনি নাকি দেবী তা জানতে চায় অর্ধেন্দু। কেবল তার জীবনদাত্রীকে একটা প্রণাম করতে চায়। কিন্তু ডানবুড়ির ঝুপড়ির সামনে গিয়ে স্তম্ভিত হয়ে যায় সে। ঝুপড়িটা ভেঙে পড়ে আছে ধ্বংসস্তূপের মতো, আর পড়ে আছে স্তূপ করে রাখা কাঁসারের থালাগুলো, যেগুলোতে করে বছরের পর বছর গ্রামের মৃত মানুষের মৎস্যমুখীর ভোগ খেত সে। কিন্তু আশেপাশে কোথাও ডানবুড়ি নেই। সে যেন এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে গেছে। শুনছিলে আজকের গল্প অনন্যা দেবরায়ের কলমে শিয়াল পোতার পিশাচিনী। আজকের গল্প পাঠে ছিলাম আমি অরিত্র, এবং অন্যান্য চরিত্রে ছিল সায়নী, সৌম্যদীপ, রমাকান্ত, তানিশা, শুভম এবং বর্ণিশা। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে এক্ষুনি করে দাও। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না। তাহলে আজকের মতো আসি, গুড বাই।